হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লিভিং সিজন 3 এর এপিসোড 1-এ। তার আগে আমরা সিজন 2 এর কিছু রিক্যাপ দেখে নিব। দা অ্যানিমেশন আকারে আসার সময় এগুলো স্কিপ রেখে সামনের দিকে এগিয়ে গেছে, কারণ এগুলো আমাদের সিজন 3 কে দেখতে আরো সুন্দর আকর্ষণ করে তুলবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাই সাংজিনু ফুল হাতে করে মিন বিয়ুঙ্গির সমাধিতে চলে গেছে। এই সময় আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়াতে সাংজিনুকে নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে। কেউ কেউ সানজিনুকে ভালো বলছে, কারণ সে যদি রেডে না যেত তাহলে সমস্ত হান্টাররা মারা যেত। আবার কেউ কেউ বলছে কেন ও শুরুতেই গেল না, শুরুতে গেলে হয়তো কেউই মরতো না। এরপর আমরা দেখতে পাই সাংজিনু মিন বিয়ঙ্গির সমাধির সামনে গিয়ে ফুলটি রাখে। তারপর সে যখন ওইখান থেকে চলে যেতে লাগে তখন পিছ থেকে বাইক এনো ডেকে বলে, আমি আগে ভাবতাম একটা হিরো কখনোই একটা যুদ্ধে সবাইকে জেতাতে পারে না, কিন্তু এখন আমার ভাবনা পুরোটা বদলে গেছে, কারণ আমি যা নিজের চোখে দেখলাম। তুমি একটা হিরো জিনু, তুমি সবসময় তোমার মাথা উঁচু করে থাকবে। এই বলে বাইক ইউনো কেঁদে ফেলে। তখন ওই সময় চাহিন ইউনোর সাথে দেখা হয়, কিন্তু এই সময় চাহিন সাংজিনুকে দেখে লজ্জায় মুখটা সরে নেয়। আর এই দেখে সাংজিনু একটু অবাক হয়। আর এই সময় আমরা জানতে পারি জেজু আইল্যান্ড রেডে মোট 4801 একজন হান্টার পার্টিসিপেট করেছিল। তাদের মধ্যে মোট 64টা হান্টার মারা গেছে এবং 32টি সাধারণ মানুষও মারা গেছে। তো এইখান থেকে সিন শিফট হয়, দেখা যায় সাংজিনু বসে আছে মিস্টার গো এর সাথে। এই সময় মিস্টার গো সাংজিনুকে প্রশ্ন করে, আমি শুনলাম তুমি নাকি একটি গিল্ড তৈরি করতে যাচ্ছ। তো তুমি যেহেতু এস র্যাঙ্ক হান্টার, তো তোমার এখানে কোনো পারমিট লাগবে না। তুমি তোমার গিল্ড বানাও, তারপর তোমার নামটা আমাদের কাছে রেজিস্টার করে নিও, তাহলেই হবে। তারপর সাংজিনুকে প্রশ্ন করে, তুমি যখন জেজু আইল্যান্ড রেড শেষ করে চলে আসো তখন কি তুমি ওইখানে কোনো ধরনের ম্যাজিক্যাল ট্র্যাপ তৈরি করে রেখেছিলে বা ব্যারিয়ার তুমি তৈরি করেছিলে? আর এই কথাটি শুনে সাংজিনু এখন অনেকটাই অবাক হয়ে যায়। তারপর মিস্টার গো বলে, তুমি এখান থেকে আসার পর অনেকগুলো হান্টার এবং মিলিটারি ফোর্স গেছিল সেইখানে, কিন্তু তারা ওইখানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ওইখানে অনেকগুলো হাই র্যাঙ্কের হান্টার ছিল, অর্থাৎ এ এবং বি র্যাঙ্কেরও, তাদের সঙ্গেও একই রকমেরই হয়। তাই আমি ভাবলাম তুমি ওইখানে কোনো ম্যাজিক স্পেল করে এসেছিলে নাকি। আর এটা শুনে জিনহু বলে, এখানে না, এরকম আমি কোনো কিছুই করি নাই। আর এটা শুনে মিস্টার গো বলে, কোনো সমস্যা নেই, আমি তো শুধু এটা জিজ্ঞাসা করলাম। তখন সাংজিনু মিস্টার গোকে প্রশ্ন করে, কেন ওইখানকার যখন হান্টাররা জ্ঞান ফিরল তখন তারা কিছু বলতে পারেনি, কি হয়েছিল ওইখানে? তখন উত্তরে মিস্টার গো বলল, ওরা কিচ্ছু বলতে পারছে না, তাদের নাকি কিছুই মনে নেই। তখন সাংজিনু মনে মনে করে যে ওইখানকার কোনো পিঁপড়ে ট্যাপ হতে পারে এটা। আর এমন সময় মিস্টার গোয়ের কাছে একটি লোক আসে এবং মিস্টার গোকে কি যেন বলে। তো এই শুনে মিস্টার গো এখান থেকে উঠে যায় এবং সাংজিনুকে বলে, তোমার সাথে কথা বলে আমার ভাল লাগলো, কিন্তু আমার এখন যেতে হবে, আমার কিছু কাজ আছে। তারপর সাংজিনু তাকে বাই বলে ওইখান থেকে চলে আসে এবং যখন সে তার গাড়ির কাছে এসে গাড়ি খুলতেই যাবে তখন পিছ থেকে একটা লোক সাংজিনুকে ডাকে এবং আমরা জানতে পারি এটা আমেরিকান হান্টারদের লোক, তার নাম অ্যাডাম হোয়াইট। এই সময় অ্যাডাম জিনুকে তার কার্ডটা দেয় এবং বলে, তুমি আমাকে অ্যাডাম বলেও ডাকতে পারো, এমনিতেও আমি তোমার অফিসে গিয়েছিলাম কিন্তু আমি তোমাকে ওইখানে পেলাম না, তাই আমাকে এইখানে আসতে হলো। বুঝতেই পারছো তোমার সাথে কথা বলাটা আমার খুবই দরকার। তো এখন সাংজিনুর মনে পড়লো জিনহু তাকে বলেছিল অনেকদিন আগে একজন অন্য দেশীয় ব্যক্তি তাকে খুঁজতে, তার সাথে নাকি দেখা করতে চাইছে। এখন জিনহু ভাবে হয়তো এটাই হচ্ছে সেই লোক। তখন জিনহু তাকে জিজ্ঞাসা করে, কি চাও তুমি? তখন ওই লোকটি জিনহুকে বলে, আমার জন্য তোমার কাছে একটা অপরচুনিটি আছে, যেটা টপ সিক্রেট, যেটা শুধু আমরা ছাড়া তোমাকে কেউ দিতে পারবে না, যেটা শুধুমাত্র আমাদের আমেরিকার কাছে আছে। তখন জিনু তাকে উল্টে প্রশ্ন করে এবং বলে, এটা যদি টপ সিক্রেটই হয় তাহলে এটা শুধু তুমি আমাকেই বলছো কেন, তুমি তো অন্য কাউকে দিতে পারো। আর এই কথাটি শুনে অ্যাডাম বলে, এটা করে আমারও লাভ আছে তোমারও লাভ আছে। আসলে আমাদের ডাইরেক্টর জেজু আইল্যান্ডের রেডে তোমার ভিডিও দেখে এবং তোমার স্কিল দেখে তোমার প্রতি ইমপ্রেস হয়েছে, তাই উনি তোমার সাথে পার্সোনালি কথা বলতে চান। উনি এই সময় কোরিয়াতে নেই, কিন্তু আমাদের ডেপুটি ইঞ্জার তোমাকে সব বলে দেবে। তো আমার গাড়ি তো আমার পাশেই রয়েছে, তুমি কি আমার সাথে এখন যাবে? যার এই কথা শুনে সাংজিনু বলে, আমি জানি না তোমার সিক্রেট ইনফরমেশনটা কি আর কতটা আমার কাজে লাগবে, কিন্তু আমি এখন বাড়ি যাব, আমি তোমার এই ব্যাপারটা পরে ভেবে দেখব। যার এই কথা শুনে অ্যাডাম হেসে বলে, তুমি আসলে বুঝতে পারছো না, তাহলে আমি তোমাকে কিছুটা হিন্ট দিই। তুমি কি কখনো আপগ্রেডারি নাম শুনেছো? এটা এমন এক হান্টার যে অন্যদের পাওয়ারকে আপগ্রেড করতে পারে। আর সাংজিনু এই কথাটি শুনে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। যেখান থেকে গাড়িতে চড়ে একটু দূরে একটি হোটেলে যায় আর সেইখানে গিয়ে সাংজিনুর সাথে দেখা হয় মাইকেলের। প্রথমে তারা হ্যান্ডশেক করে এবং তারপরে সাংজিনু এবং মাইকেল পাজরে বসে। এইখানে মাইকেল সাংজিনুর সামনে কিছু কাগজপত্র এগিয়ে দেয় এবং মাইকেল বলে, এটা হচ্ছে আমেরিকার নাগরিকত্ব, যেটা সাধারণত বানাইতে 2 বছরেরও বেশি সময় লাগে, কিন্তু এটা শুধু তোমার জন্য আমরা কয়েকদিনের মধ্যে করে ফেলেছি।
আর এই কথা শুনে সাংজিনহু বলে, আমি কিন্তু এসব করতে এখানে আসিনি। আমাকে অ্যাডাম বলেছে এমন একটা হান্টার আছে যে কিনা সাধারণ হান্টারের পাওয়ারকে আপডেট করতে পারে। যেটা শুনে এখন মাইকেল বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই বিষয়ে কথা বলি। হ্যাঁ, আমাদের কাছে এমন একটি হান্টার আছে যিনি এই কাজটা করতে পারে, আর সব থেকে বড় কথা তিনি এখন আমাদের সঙ্গে আছেন। আর এই কথা শেষ করতেই তিনি সেলনার নামের একটা হান্টারকে সেইখানে ডাকেন। আর আমরা এখানে দেখতে পাই তিনি একজন মহিলা। যখন এই হান্টারটা সাংজিনুর সামনে চলে আসে তখন সাংজিনু রিয়েলাইজ করতে পারে যে এখানকার হান্টারদের মধ্যে এর পাওয়ারটা একটু অন্যরকম। সেলনার যখন মাইকেলের সামনে এসে বসেন তখন মাইকেল বলেন, আপনার পাওয়ারগুলো সম্পর্কে সাংজিনুর সামনে একটু এক্সপ্লেন করুন। এখন তিনি অর্থাৎ নরমাল সেলনার সাংজিনুকে বলে, তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি হয়তো আমার এই কথাগুলোকে বিশ্বাস করছো না, কিন্তু যখন তুমি আমার এই পাওয়ারটাকে একবার অনুভব করতে পারবে তখন তুমি ঠিকই বুঝতে পারবে। আর তুমি জানোই একটা হান্টারের পাওয়ার সবসময় লিমিটেড হয়, তার থেকে কোনোভাবেই সে তার আর পাওয়ার বাড়াতে পারে না, কিন্তু আমি তাদের পাওয়ার বাড়াতে পারি। এরপর মাইকেলও জিনুকে বলে, নর্মা একদম ঠিকই বলছেন, ইনি এটা করতে পারেন, কিন্তু এটা উনি খুব বেশি করতে পারেন না। পুরো বছরে শুধু একটি হান্টারই এই সুযোগটা পাই। এরপর সাংজিনু নর্মাকে জিজ্ঞেস করে, আপনার এই কাজটি করার সাকসেস রেট কতটা? তারপর নর্মা বলে, এটা তো পুরোপুরি হান্টারদের ওপর। আমার এই কাজের পুরো 3টে স্টেপ হয়। আমি যদি 3টে স্টেপই কমপ্লিট করতে পারি, একটা হান্টারে পাওয়ার 20% বেড়ে যেতে পারে, আর যদি খুব ভালো হয় তাহলে 30%। আর যেটা শুনে সাংজিনু একেবারে অবাক হয়ে যায়, কারণ 20 বা 30% পাওয়ার বেড়ে যাওয়া মানে কি একটা হান্টারদের কত বড় উপকার, আর সে কতটা পাওয়ার অ্যাবিলিটি ইউজ করতে পারে। তখন সাংজিনু ভাবছে, তাহলে কি হোয়ান ডগসুকেও আমেরিকা এই সেম অফারটাই করছিল, যার কারণে সে কোরিয়া থেকে ডাইরেক্ট আমেরিকায় চলে আসে। তারপর সাংজিনু বলে, এটা তো একটি রিয়ার একটি পাওয়ার। আপনার এই পাওয়ার সম্পর্কে যদি সব হান্টাররা জেনে যায় তাহলে তো আপনার খুব সমস্যা হতে পারে। যেটা শুনে মাইকেল বলে, এই কারণে আমরা এই বিষয়ে কাউকে বলি না। নর্মা আমাদের সাথেই থাকে, আর প্রত্যেক বছর আমাদের বাছাই করা হান্টারকে তার পাওয়ার ইউজ করে তাদের পাওয়ার বাড়িয়ে দেয়। এরপরে মাইকেল সাংজিনুকে এটাও বলে, এই সব কিছুই একটা গিফটের মতো, যেটা আমরা তোমাকে দিতে চাই। কিন্তু সাংজিনু বলে, গিফট? এটা তো আমাকে গিফটের চাইতে বেশি ডিল মনে হচ্ছে। আর এরপরে মাইকেল তাকে বলে, ওরকম কোনো ব্যাপার না, তুমি যদি আমাদের সাথে আমেরিকায় আসতে রাজি হয়ে যাও তাহলে এটা আমরা তোমাকে গিফট হিসেবে দিয়ে দিব। আর শুধু এতটুকুই না, তুমি আমেরিকার কোন গিল্ডে জয়েন করতে চাও সেটা বলো, আমরা তোমাকে সেই গিল্ডে জয়েন করে দিব। আর এরপরে নর্মা সাংজিনুকে বলে, অত কথা বাড়িয়ে লাভ নেই, চলো আমরা একটা কাজ করি, আমরা প্রথম স্টেপটা আজকেই কমপ্লিট করে ফেলি, তাহলে তুমি বুঝতে পারবে এই পাওয়ারটা কি রকম। তার এই কথা শুনে এখন সাংজিনু বলে, আমি কিন্তু আমেরিকায় যাওয়ার জন্য এখনো কোনো কিছুই বলিনি। আর তার এই কথা শুনে এখন মাইকেল বলে, তোমাকে এখন ওইসব নিয়ে কোনো কিছু চাপ নিতে হবে না, এটা একটা গিফট, আর গিফটের জন্য তোমাকে কিচ্ছু দিতে হবে না, এটা তোমার জন্য পুরোপুরিভাবেই ফ্রি। এরপরে নর্মা সাংজিনুকে তার হাত এগিয়ে দিতে বলে এবং তার হাতটা সে ধরে ফেলে। এখন নর্মা তার কাজ করা শুরুই করে। এইদিকে মাইকেল ভাবতে থাকে, ব্যাস, সাংজিনু এখন আমাদের জালে পড়েই গেছে। এ যদি এখন একবার নর্মাল পাওয়ারটাকে দেখে ফেলে তাহলে সে আমাদের সাথে আমেরিকায় আসতে অবশ্যই রাজি হয়ে যাবে। ও হয়তো এক্ষুনি আমাদের কন্ট্রাক্টে সাইনও করে দিতে পারে। এখন নর্মা সাংজিনুকে নিয়ে ভাবতে থাকে, এই ছেলেটার মধ্যে কিছু তো একটা আলাদা আছে। জেজু আইল্যান্ড রেডে গত রিউজি, যে কিনা একজন ন্যাশনাল লেভেলের হান্টারের সমান তার মধ্যে পাওয়ার রয়েছে, সেও সেখানে মারা গেছে, কিন্তু এই ছেলেটা সেইখানকার সমস্ত মনস্টারকে একাই মেরেছে। তাহলে এখন দেখাই যাক আসলে এর পাওয়ার লিমিটেড কতটুকু। এবং এই সময় মিস সেলেনা তার পাওয়ার ইউজ করে সাংজিনুর ভেতরে দেখে, এবং সে যখন তার ভেতরে দেখে তখন শুধু তার মধ্যে শুধু অন্ধকারই দেখতে পায়। এবং যখন সে ওপরের দিকে তাকায় তখন সাংজিনহুর মুখ দেখতে পায়, যেও কিনা তার দিকেই তাকিয়েছিল। যেটা দেখে নর্মা এখন খুবই ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে চিল্লিয়ে ওঠে। তারপর দেখে নর্মার যে বডিগার্ড ছিল সাংজিনুর ওপর, তারা দুইজনাই বন্দুক তুলে ধরে। যেটা দেখে মাইকেল চিল্লিয়ে বলে, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কি করছো তোমরা জানো? তোমরা কার দিকে বন্দুক ধরছো? যদি নর্মার কোনো ধরনের সমস্যা হয়, নর্মার সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করো, তোমরা এর মাথায় কেন বন্দুক ধরছো? আর এরপরে মাইকেল সাংজিনুর কাছে ক্ষমা চায় এবং সে বলে, আমাদের এই সমস্ত গার্ডরা খুবই বোকা, ওরা কিচ্ছু বোঝে না। কিন্তু সাংজিনু এখন ওই সমস্ত কোনো কথাই শোনে না। সে এখন খুব অবাক হয়ে নর্মার দিকে তাকিয়ে রয়েছে। এখন মাইকেল এসে নর্মাকে জিজ্ঞাসা করে, আপনি এত ঘামছেন কেন? আপনার কি হয়েছে? মাইকেল এই সময় বুঝতেই পারে নর্মার অবস্থা খুবই খারাপ। তাই তখন তিনি সাংজিনুকে বলে, নর্মার এখন অবস্থা খুবই খারাপ, তাহলে আপনি একটু কাজ করুন, আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন, আমরা আপনার সাথে পরে কন্ট্যাক্ট করে নিব। এরপর মাইকেল অ্যাডামকে সাংজিনুকে বাড়িতে রেখে আসতে বলেন এবং সাংজিনু যাওয়ার পরে মাইকেল নর্মাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনারা, ঠিক করে বলুন। এই সময় নর্মা মাইকেলকে বলে,
বলে সাংজিনুর শরীরের মধ্যে নর্মাল কোনো জিনিসপত্র নেই, তার শরীরের মধ্যে শুধুমাত্র শ্যাডো রয়েছে। তার এই কথা শুনে মাইকেল অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি আসলে কি বলতে চাইছেন? আসলে তারও কি পাওয়ার একটা ন্যাশনাল হান্টারের সমান? মিস নর্মা এই সময় অবাক হয়ে এবং ভয়ে বলে, আমি এখন কিছু জানি না, কিন্তু আমি এরকম পাওয়ার এর আগে কোনোদিনই দেখিনি। আমি যখন ওর ভেতরে তাকালাম তখন ও আমার দিকে তাকিয়েছিল, যা এরকম আমার সাথে এর আগে কোনোদিন হয়নি। আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো এই যে এই সাংজিনুর পাওয়ারের কোনো লিমিট নেই, এর পাওয়ার আনলিমিটেড। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো এইখানে কতগুলো সিন আমরা সিজন 2 এ কাট আপ করছি এবং অ্যানিমেশনরা যারা অ্যানিমেট করেছে তারা স্কিপ করে গেছে। তো এরপরে সিন শিফট হয় মিস্টার গো এর কাছে। তিনি এখন বসে ভাবছেন, আমরা জেজু আইল্যান্ডের রেডে একজন ভালো হান্টার হারিয়ে ফেললাম, আর আরো কত মানুষকে হারালাম, আর এটা তো মাত্র কেবল শুরু। ভবিষ্যতে হয়তো আরো অনেক ধরনের সমস্যা হবে, কারণ সাংজিনুর ব্যাপারে এখন পুরো দুনিয়া জেনে গেছে। আর এই সময় একটা মিস্টার গো এর কাছে ফোন আসে, আর এই ফোনে মিস্টার গো জানতে পারে হাই রোডের মাঝখানে একটা গেট ওপেন হয়ে গেছে, যার জন্য ট্রাফিক পুরোটা জ্যাম হয়ে রয়েছে, আর ওইটা হলো একটা বি র্যাঙ্কের গেট। মিস্টার গো ভাবে ওইটা যদি বি র্যাঙ্কের গেট হয় তাহলে তো ওইখানে আমি আমার কোনো নর্মাল স্কোয়াড পাঠাতে পারবো না। আর অন্যদিকে আমরা দেখতে পাই সাংজিনু তখন ওই রাস্তা দিয়ে আসতেছিল, আর সে ভাবছিল তাহলে মিস নর্মা আমার মধ্যে কি দেখতে পেল যে সে এমন করে উঠলো? সে কি আমার মধ্যেকার সিস্টেমকে দেখতে পেল? আলাদা কিছু নিশ্চয় তো দেখেছে, না হলে উনি এত ভয় পেয়ে যেতেন না। আমার তো মনে হয় না উনি আবার আমার সাথে দেখা করবেন। যাই হোক, করতেও পারে, ঠিক নেই। আর এরপরে সাংজিনুর বিরক্ত ধরে যায় ট্রাফিকে আটকা পড়ে। সে ভাবছে অনেকক্ষণ ধরেই তো আমি এখানে বসে আছি। আর ঠিক তখনই তার ফোনে একটা কল আসে যা মিস্টার গো এর। আর মিস্টার গো তাকে ফোনে বলে রাস্তার মধ্যে একটি বি র্যাঙ্কের গেট ওপেন হয়েছে। আর এটা শুনে সাংজিনু তখন ভাবে আমি হয়তো এখন সেই রাস্তাতেই আছি। এরপর মিস্টার গো সাংজিনুকে বলে আমি চাই তুমি ওই গেটটা এখন ক্লিয়ার করে দাও। আর এই কথার উত্তরে সাংজিনু বলে আমার কাছে তো কোনো পারমিশন নেই। আর এই কথা শুনে মিস্টার গো বলে তাহলে তোমার কি মনে হয় এই সমস্ত গেটের রেড করার পারমিশন কে দেয়? এখন সাংজিনু বুঝতে পারে তার কথা আসলে চেয়ারম্যান গো এর সাথেই হচ্ছে। তিনি যখন বলে দিয়েছেন তাহলে এটাই পারমিশন। আর এরপরে আমরা দেখতে পাই সাংজিনু বি র্যাঙ্ক গেটের সামনে পৌঁছে যায় এবং সাংজিনু ওইখানে গিয়ে দেখতে পায় ওইখানে অনেকগুলো পুলিশ রিপোর্টার আগে গিয়েই বসে আছে। যখন জিনু গেট দিয়ে ঢুকতে যাবে তখনই সাইড থেকে অ্যাসোসিয়েশনের একজন তাকে আটকে ফেলে এবং বলে তুমি কে? তুমি কোনো পারমিশন ছাড়াই এই গেটে ঢুকতে পারবে না। কিন্তু এসব কথাবার্তা চলাকালীন ওইখানকার রিপোর্টারেরা এবং পাবলিকরা দেখে বুঝতে পারে এটা সাংজিনু, যা কিনা একজন এস র্যাঙ্ক হান্টার। কিন্তু এখনো সেই ছেলেটা সাংজিনুকে একই কথা বলে যায়, তুমি একজন এস র্যাঙ্কের হান্টার হও বা যেই হও, কোনো পারমিশন ছাড়া তুমি এই গেটে ঢুকতে পারবে না। আর এরপরে সাংজিনু মিস্টার গোকে ফোন দেয় এবং ফোনটা ছেলেটার সামনে দিয়ে দেয় এবং সেই ছেলেটা চেয়ারম্যানের সাথে কথা বলে এবং সাংজিনুকে ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দেয়। এবং সাংজিনু যখন ভেতরে ঢুকতে থাকে তখন পেছন থেকে সেই ছেলেটি বলতে থাকে যাও তুমি গেটের ভেতরে, ওইখানে যেন তোমার সব হাড়গোড় ভেঙে যায়। এবং যখন সাংজিনু ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যায় তখন সবাই তা দেখে অবাক হয়ে যায়, কারণ সেটা একটা রেড গেটে পরিণত হয়ে যায়। এবং সেই ছেলেটাও ঘাবড়ে যায়, সে ভাবে ই মা, আমি কেন বললাম? আর এই গেটটা এখন রেড গেট হয়ে গেল, হয়তো আমার বলার জন্যই। আর আমরা জানি রেড গেটটা কি, যতক্ষণ পর্যন্ত না বসকে মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাইরের দুনিয়ার সাথে তার কোনো কন্টাক্ট থাকবে না এবং সে কখনো আর এই দুনিয়াতে আসতেও পারবে না যতক্ষণ না বসকে মারা হবে। আর গেটের বাইরের 1 ঘন্টা গেটের ভেতরের একদিনের সমান। আর সাংজিনু ভেতরে ঢুকে ভাবতে থাকে ও যা, আবারও আমি আটকে গেলাম, আবার এই রেড গেটের মধ্যে আমার সাথেই কেন এমন বারবার হয়? আগে জানলে তো আমার আম্মাকেও বলে আসতাম যে আমার আসতে একটু দেরি হবে। তো বন্ধুরা, তুমি কি বুঝতে পারছো সিজন 2 যখন শেষ করে দিয়েছিল তখন যে এই কথাগুলো কতগুলো স্কিপ করছিল এবং কতটা স্কিপ করছিল? এই যে রেড গেটে ঢোকার সময় যখন ছেলেটা বাধা দিল, কিন্তু সিজন 2 এ এমন ছিল না, যা এখন একটু ইন্টারেস্টিং ছিল। তো এরপরে কি হয়েছে আমরা জানি। তো এখন আমরা শুরু করব সিজন 3 এর মূল যে এপিসোড যেখান থেকে শুরু সেইখান থেকে। তো চলো আমরা শুরু করি। এখন আমরা আমেরিকাতে দেখতে পাই জেমসকে। সেই জেমস যে কিনা সাংজিনুর বাবাকে বাহিরে বের করেছিল, তার সামনে এখন একটা মোনার্ক থাকে। যে মোনার্কটাকে এর আগে আমরা জেজু আইল্যান্ড রেডে দেখেছিলাম। এটা হলো মোনার্ক অফ ফ্রস্ট। এরকমই অনেকগুলো আরো মোনার্ক রয়েছে। আর এই মোনার্ক যে আসলে কি, যেগুলো আমরা পরবর্তী এপিসোডে আরো ভালো করে বুঝতে পারবো। যাই হোক, এখন এই মোনার্কটা জেমসকে বলে এটাও সেই মানুষ না, সবাই ব্রিলিয়েন্ট লাইট অফ ফ্লেগমেন্টকে লুকাতে চাইছে। যদিও এই কথাটির মানে আমরা এখন কেউই বুঝতে পারছি না, কিন্তু পরবর্তী এপিসোডগুলোতে এই কথাটার মানে আমরা খুব ভালো করেই বুঝতে পারবো। যাই হোক, পেছন থেকে আরো একটা পোর্টাল খোলে এবং সেইখানে আরো একটা মোনার্ক আসে, আর এটার নাম হিউগোমন্ড।
এখন ফোর্সড মোনার্ক হিউগোম্যানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? যার উত্তরে হিউগোমন বলে, আমি তোমাকে ইস্টের দিককার একটা খবর দিতে আসলাম। যেটা শুনে ফোর্সড মোনার্ক বলে, ওই দিকের আবার কি খবর? ওই দিকে তো মোনার্ক অফ শ্যাডো থাকে, আর তুমি তো বলেছিলে ওইটা তুমি একাই সামলে নেবে। যেটা শুনে ওই সময় ইউগোমন বলে, না, আমাকে রুলাররা বলল আমাকে সাউথের দিকে থাকতে, তাই আমি এখন ওই দিকেই যাচ্ছি। যেটা শুনে ফোর্সড মোনার্ক বলে, তাহলে শ্যাডো মোনার্কের কি হবে? আর এখন ইউগোমন উত্তর দেয়, ওই দিকটা ও একাই সামলে নেবে। আর আরো একটা কথা শোনো, আমি শুনলাম ওই দিকে নাকি আরো একটি পাওয়ারফুল বিলিয়ন ফ্র্যাগমেন্ট রয়েছে। যেটা শুনে ওই সময় ফোর্সড মোনার্ক খুবই খুশি হয়। তার এরকম হাবভাব দেখে এখন ইউগোমন জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? তুমি কি চাও আর কি করবে এখন? আর এই কথার উত্তর দেয়, আমি যদি সুযোগ পাই তাহলে আমি সেই বিলিয়ন ফ্র্যাগমেন্ট লাইটকে আমার নিজের করে নেব। এবং তারপরে সে হঠাৎ এটা বলে, আমার মনে হচ্ছে আমরা হয়তো কোনো একটা ট্র্যাপে আটকে পড়ে গেছি। আর এরপর তারা তাদের সামনে সাং জিনুর বাবাকে দেখতে পায়, সাং ইল ওয়াং। সে এসে এখন ফার্স্ট মোনার্ককে জিজ্ঞাসা করে, তোমরা ইস্টের দিকে যে জায়গাটার কথা বলছো ওইটা কি সাউথ কোরিয়া? যেটার উত্তরে ফার্স্ট মোনার্ক বলছে, ওইটা যদি সাউথ কোরিয়াও হয় তাহলে তুমি কি করবে? আর তখন ইউগোমন বলছে, আরে তুমি কি করছো? এর সাথে কথা বলে সময় নষ্ট করো না। এবং এই বলে তখন ইউগোমন সেখান থেকে চলে যায়। এখন ফোর্সড মোনার্ক সাং ইল ওয়াংকে বলে, তুমি যদি আমাদেরকে আটকাতে পারো তাহলে আটকে দেখাও। আর এরপরে সাং ইল ওয়াং তার হাতে একটা ড্যাগার নেয় এবং সেটা দিয়ে ফোর্সড মোনার্ককে অ্যাটাক করে, কিন্তু ফোর্সড মোনার্ক তার সামনে একটা ব্যারিয়ার বানাই ফেলে। আর এরপরে আমরা রেড গেটের মধ্যে সাং জিনুকে দেখতে পাই, যে এখন রেড গেটের মধ্যে সকল ছোট ছোট মনস্টারকে মেরে ফেলে এবং সে রেড গেটের বসের সামনে দাঁড়িয়ে থাকে। এখন বস তখন সাং জিনুকে বলে, তুমি কি আসলে সেই হান্টার যে একাই কিনা আমার সব ভাইকে মেরে ফেলেছো? আর যদি তুমি সত্যি এটা একাই করে থাকো তাহলে তো তুমি খুবই পাওয়ারফুল, আবার তুমি আমাদের ভাষায় কথাও বলতে পারো। সত্যি এটি খুবই ভালো ব্যাপার, কিন্তু এইখান থেকে তুমি আর কিছুই করতে পারবে না, কারণ এইখানেই তোমার মৃত্যু হবে। এই কথা শেষ করে মনস্টারটা অনেক জোরে চিল্লম দিয়ে আশেপাশের মনস্টারকে একত্রিত করার চেষ্টা করে, কিন্তু কেউ সেখানে আসে না। যার পরে সাং জিনু তাকে বলে, তোমার কি মনে হচ্ছে আমি এখানে একা এসেছি? তারপরে এই বলে সে তার সমস্ত শ্যাডো বিস্টকে সেইখানে ডাকে, আর আমরা দেখতে পাই সেই শ্যাডোগুলো বাকি তাদের সঙ্গীকে মেরে সেইখানে জড়ো হচ্ছে। আর আমরা দেখি সবার শেষে সেখানে বিরু বেরিয়ে আসে একজনের কাটা মাথা হাতে নিয়ে, এবং সে সেটা ছুঁড়ে মারে বসের দিকে, এবং বস সেটা দেখে বুঝতে পারে এটা তার নিজেরই লোক। এবং সেই সময় বস খুবই রেগে যায় এবং জিনুকে উল্টোপাল্টা বলতে শুরু করে। আর এরপরেই জিনু তার সমস্ত শ্যাডো শোল্ডারকে অর্ডার দিয়ে দেয় সবাইকে মারতে, এবং জিনুর কথা শেষ না হতেই বাকি শ্যাডোগুলা বসের আশেপাশের সব মনস্টারকে মারতে শুরু করে এবং নিমিষের মধ্যে তা মেরে শেষ করে ফেলে। তারপরে বিরু এগিয়ে যায় বসকে মারার জন্য, সেই গিয়ে বসের একটা হাত কেটে ফেলে এবং তার পরের মুহূর্তে সাথে সাথে ইগ্রিস গিয়ে তার একটি পা কেটে ফেলে। আর তারপরে আসে টাস্ক এবং তার নিজের শরীরকে অনেকটা বড় করে ফেলে এবং তার গ্র্যাভিটি স্কিলের মাধ্যমে বসকে মাটির সাথে চেপে ধরে রাখে। এবং এখন জিনু তার সামনে যায় এবং বলে, তোমাকে আমি কিছু প্রশ্ন করছি, তুমি যদি এগুলোর সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে একটা সহজ মৃত্যু দেব। কিন্তু বসটা তখন কোনো কিছু বলতে রাজি হয় না, তাই জিনু এখন সেই সময় সে বসটাকে মেরে ফেলে এবং সে এখন ভাবতে থাকে সিস্টেম হয়তো চায় না এখন সেই সমস্ত কিছু জেনে যাক, তাই হয়তো কোনো মনস্টারই তাকে কিছু বলতে পারছে না, কি বলতে চাইছে না। এবং সেই সময় সাং জিনু তার সিস্টেমের ইনভেন্টরি থেকে একটা চাবি বের করে, যেটা সে ডিমন কিংকে মেরে পেয়েছিল, কিন্তু তখন সে বুঝতে পারেনি এই চাবিটা কোন ডানজনের আর এটার কাজ কি। কিন্তু এখন সেই চাবিটার সমস্ত ডিটেলস দেখতে পাই। এই চাবিটা হলো কার্টেনাল টেম্পলের। কার্টেনাল টেম্পল হলো সেই টেম্পলটা যেইখানে সাং জিনু প্রথম এপিসোডে ঢুকেছিল, যেইখানে অনেক বড় বড় পাথরের মূর্তি ছিল। যাই হোক, জিনু এখন ওই সময় দেখতে পারে যে সে এই চাবিটা এখানে ব্যবহার করতে পারবে না, কারণ এই চাবিটা যেখানে ব্যবহার করতে হবে এই বিষয়ে তাকে 417 ঘন্টা পরে বলা হবে। জিনু এখন ভাবতে থাকে ওই ঘটনাটা অনেক দিন আগের, কিন্তু ওই কার্টেনাল টেম্পলের ঘটনাটি আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি, কিন্তু আবার সিস্টেম আমাকে ওইখানেই ডাকছে। কিন্তু এইবার জিনিসটা আর আগেকার মতো হবে না, আমি এবার আর দুর্বল নেই, এবার আমি শক্তিশালী। যদি কার্টেনাল টেম্পলে আসলেই কেউ থেকে থাকে এবং আমার জন্য অপেক্ষা করছে তাহলে তাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, কারণ আমি সেখানে শীঘ্রই আসছি। তো বন্ধুরা, আজকের এই এপিসোড এখানেই শেষ। কেমন লাগলো জানিও কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং। আল্লাহ হাফেজ।